আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, এনএসআই এর ৩ কর্মকর্তা বিদেশে পালিয়েছেন। নিউজটি লিখেছেন সৈয়দ আবদাল আহমেদ। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। জাতীয় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এনএসআই এর ৩ কর্মকর্তা বিদেশে পালিয়ে গেছেন। এদের দুজন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট হিসেবে কাজ করতেন এবং এরা এনএসআই এর গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ নথিও চুরি করে নিয়ে গেছেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এই কর্মকর্তারা হলেন এনএসআই এর যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ, উপপরিচালক আমিনুল হক পলাশ ও সহকারী পরিচালক তানভীর হোসেন খন্দকার। দুবাই কনসুলেট, কলকাতা মিশন এবং ঢাকা থেকে এরা পালিয়েছেন। আমিনুল হক পলাশ বিকল্প পাসপোর্টে ভারত থেকে ব্রিটিশ ভিসা নিয়ে লন্ডনে পালিয়ে গেলেও অন্য ২ কর্মকর্তা কোন দেশে পালিয়ে গেছেন এনএসআই এর সদর দপ্তর এখনো জানাতে পারেনি। এই ঘটনা গোয়েন্দা সংস্থাটিতে রহস্যের সৃষ্টি করেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, পলাতক ৩ কর্মকর্তার মধ্যে উপপরিচালক আমিনুল হক পলাশ প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হাসিনা সরকারের দায়ের করা সব মামলা ও তাকে হয়রানির কারিগর হিসেবে পরিচিত। রয়ের এজেন্ট হিসেবে কাজ করার কারণে আশঙ্কা করা হচ্ছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি রয়ের কাছে পাচার করেছেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টধারী হলেও বিকল্প পাসপোর্ট, সবুজ পাসপোর্ট নিয়ে তিনি লন্ডনে পালিয়ে গেছেন এবং সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে কলকাতার কূটনৈতিক সূত্র জানিয়েছে। স্বপক্ষ ত্যাগ করে এভাবে পালিয়ে যাওয়ার জন্য তার বিরুদ্ধে এখনো রাষ্ট্রদ্রোহ মামলা হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, কলকাতা ও দুবাই থেকে পালিয়ে যাওয়া এনএসআই এর ২ কর্মকর্তাকে দেশে তলব করলেও তারা আসেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নোটিশ জারির পর তাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাতিল করেছে। পলাতক কর্মকর্তা আমিনুল হক পলাশ সম্পর্কে আরও জানা গেছে, এনএসআই এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি.এম. জোবায়ের শেখ হাসিনার নির্দেশে তাকে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে লাগিয়েছিলেন। তার কাজ ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের জীবন অতিষ্ঠ করে তোলা। এর মধ্যে রয়েছে মামলায় ডক্টর ইউনূসকে ফাঁসানো, জেলে বন্দী করা, আদালত প্রাঙ্গণে বিভিন্ন ধরনের হয়রানির মাধ্যমে কষ্ট দেয়া এবং আন্তর্জাতিক সম্মান ও মানমর্যাদা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার ব্যবস্থা করা। পলাতক যুগ্ম পরিচালক বদরুল আহমেদও রয়ের হয়ে কাজ করেছেন। তার দায়িত্ব ছিল ২০১৮ সালের রাতের ভোট ও ২০২৪ সালের ডামি নির্বাচন নিয়ন্ত্রণ করা। তিনি এনএসআই এর তৎকালীন ডিজি টি.এম. জোবায়েরের বিদেশে টাকা পাচারের সঙ্গেও জড়িত বলে অভিযোগ রয়েছে। পলাতক সহকারী পরিচালক তানভীর জাল সার্টিফিকেট দিয়ে এনএসআই এর চাকরিতে যোগদান করেন। তার বাবা এম খুরশিদ হোসেন র‍্যাবের সাবেক ডিজি, তিনিও পালিয়েছেন। এনএসআই কর্তৃপক্ষ সংস্থাটির ৩ কর্মকর্তা পালানোর বিষয়ে সত্যতা স্বীকার করে আমার দেশকে জানিয়েছেন, তার বিরুদ্ধে তদন্ত চলছে এবং আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থার পদক্ষেপ নেওয়া হচ্ছে। পলাতক উপপরিচালক আমিনুল হক পলাশের ব্যাপারে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে অবহিত করা হয়েছে। তিনি সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। এনএসআই কর্তৃপক্ষ আরও জানায়, জুলাই অভ্যুত্থানের আগে এনএসআইতে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে এই ৩ কর্মকর্তা জড়িত ছিলেন। এদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে ফাইল পাঠানো হয়েছে। পলাতক কর্মকর্তা বদরুল আহমেদের প্রেষণের মেয়াদ শেষ হওয়ার ১ বছর ৭ মাস আগে তাকে দায়িত্ব ত্যাগ করে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ২০২৪ সালের ১৮ আগস্ট এ বিষয়ে চিঠি পাঠায়, কিন্তু তিনি এখন পর্যন্ত কর্মস্থলে যোগ দেননি। কর্মস্থলে অনুপস্থিত থাকার ৬০ দিন পার হওয়ায় তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ডিজার্শনের অভিযোগে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার অফিসে ফাইল পাঠানো হয়েছে। এনএসআই এর পলাতক যুগ্ম পরিচালক বদরুল আহমেদ বিদ্যুৎ ছাত্রজীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ২০১১ সালে এনএসআই এর ফিল্ড অফিসার হিসেবে যোগদান করেন। ২০১২ সালের ২৯ জানুয়ারি সহকারী পরিচালক হন। তিনি ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে শেখ হাসিনার নির্বাচন জালিয়াতির ক্ষেত্রে কি রুল পালন করেন। ২০২৪ সালের আগে তিনি দুবাইতে কনসুলার অ্যাটাচি হিসেবে কাভার পদে ছিলেন। সেখানে তিনি ২০২৩ সালের ১৬ মার্চ থেকে কর্মরত ছিলেন। ২০২৪-এর নির্বাচনে তাকে দুবাই থেকে ঢাকায় এনে নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কাজে নিয়োগ করা হয় এবং সংস্থার নির্দেশ মতো তিনি হাসিনা সরকারের পক্ষে কাজ করেন। জুলাই গণ অভ্যুত্থানের পর তিনি দুবাই থেকে বিকল্প পাসপোর্ট নিয়ে পালিয়ে যান।
আমিনুল হক এনএসআই এর উপপরিচালক হিসেবে কলকাতা দূতাবাসে কনসুলার অ্যাটাচে ছিলেন। ছাত্রজীবনে তিনি প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্রলীগের আহ্বায়ক ছিলেন। 2023 সালের মাঝামাঝি সময় তাকে কলকাতা দূতাবাসে পাঠানো হয়। এর আগে এনএসআই এর সাবেক ডিজি টিএম জোবায়ের তাকে ডক্টর ইউনূসের যাবতীয় বিষয় দেখাশোনার দায়িত্ব দেন। তিনি এবং এনএসআই এর অতিরিক্ত পরিচালক আজিজুর রহমান ডক্টর ইউনূসের বিরুদ্ধে কত সংখ্যক মামলা দেয়া যায়, কি ধরনের মামলা দেয়া যায়, সাক্ষী এবং অভিযোগকারী কাকে কাকে করা যায়, গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ বিভিন্ন সংস্থার কর্মচারীদের বিভিন্ন সময়ে চাকরি যাওয়া কর্মকর্তা কর্মচারীদের কিভাবে মামলার কাজে, রাজপথে প্রতিবাদের কাজে লাগানো যায়, আইনজীবীদের কাদের নিয়োগ করা যায়, মামলার উপযুক্ত আর্জি তৈরি করা ইত্যাদি যাবতীয় কাজ করেন। মামলা হওয়ার পর ওই কর্মকর্তারা ডক্টর ইউনূস যেন হয়রানির শিকার হন, নির্যাতনের শিকার হন, সেজন্য আদালতের লিফট বন্ধ করে দিয়ে সিঁড়ি বেয়ে 5-6 তলায় ওঠানামা করানো, বিদ্যুৎ বন্ধ করে দিয়ে ফ্যান চালানো বন্ধ করা ইত্যাদি কাজ করতেন। আমিনুল হক পলাশ কলকাতা মিশন থেকে পালান 2024 সালের নভেম্বরে। এখন তিনি লন্ডনে অবস্থান করছেন। সেখানে বিভিন্ন টিভিতে তিনি টক শোতেও অংশ নিচ্ছেন। 3 নভেম্বর 2024 তাকে তলব করা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তিনি কলকাতা থেকে কিভাবে লন্ডনে পালিয়ে গেছেন তাও রহস্যজনক। আমিনুল হক পলাশ লন্ডনে যাওয়ার ক্ষেত্রে এনএসআই এর অনুমতি নেননি। তার কূটনৈতিক পাসপোর্ট বা লাল পাসপোর্ট ছিল, কিন্তু ভিসা কিংবা লন্ডনে যাওয়ার সরকারি অনুমতিপত্র ছিল না। এগুলো ছাড়াই তিনি লন্ডনে পালান। কলকাতার কূটনৈতিক সূত্র জানায়, রয়ের এজেন্ট হিসেবে কাজ করার কারণে তিনি ভারত থেকে তার কাছে থাকা বেআইনি সবুজ পাসপোর্টে ব্রিটিশ ভিসা পেতে সক্ষম হন। আমিনুল হক পলাশ এনএসআইতে যোগ দেন 2014 সালের 10 আগস্ট সহকারী পরিচালক হিসেবে। তিনি কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনে দ্বিতীয় সচিব বা কনসুলার হিসেবে কর্মরত ছিলেন 2024 সালের 1 এপ্রিল থেকে। তার বিরুদ্ধেও জুলাই অভ্যুত্থানের আগে বিভিন্ন রাজনৈতিক ও শৃঙ্খলা বিরোধী কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে এনএসআই জানায়। তাকে গত বছরের 3রা নভেম্বর দেশে ফিরে আসার জন্য নির্দেশ দেওয়া হলেও এখন পর্যন্ত তিনি ফিরে আসেননি। কর্মস্থলে অনুপস্থিত থাকার 60 দিনের অধিক হওয়ায় তাকেও পলাতক ঘোষণা করা হয়েছে এবং ডিজার্টেশনের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে ফাইল পাঠানো হয়েছে। তানভীর হোসেন খন্দকার এনএসআই এর সহকারী পরিচালক। 2023 সালে তিনি এই প্রতিষ্ঠানে যোগদান করেন। র্যাবের সাবেক মহাপরিচালক খুরশিদ হোসেনের ছেলে তিনি। তানভীর পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ তিনি এনএসআই এর গুরুত্বপূর্ণ ডকুমেন্টও সরিয়েছেন। তানভীর হোসেন খন্দকার এনএসআই এর চাকরি বাদ দিয়ে কেন পালিয়েছেন, কোথায় পালিয়েছেন, গুরুত্বপূর্ণ কি নথি গায়েব করেছেন সে সম্পর্কে বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। এনএসআই সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক তানভীর হোসেন 2023 সালের 26 নভেম্বর এনএসআই এর চাকরিতে যোগ দেন। প্রশিক্ষণ চলাকালীন শৃঙ্খলা ভঙ্গ সংক্রান্ত বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে অনুমতি ছাড়া ডরমেটরির বাইরে অবস্থান, রুল কলে অনুপস্থিত থাকা, পিটি ড্রিলে না আসা, অনুশীলনের নির্দেশনা উপেক্ষা করা, অতিথি বক্তার ক্লাস শেষে অনুমতি ছাড়া ইনস্টিটিউট ত্যাগ করা ইত্যাদি। এ বিষয়ে তার কাছে ব্যাখ্যা তলব করা হয়, কিন্তু তার উপযুক্ত জবাব তিনি দেননি। প্রশিক্ষণের পরীক্ষা ও অনুশীলনের 100 নম্বরের মধ্যে 29.46 নম্বর পেয়ে তিনি অকৃতকার্য হন। তার বিরুদ্ধে তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। পুলিশের ভেরিফিকেশনে তার মাস্টার্সের সার্টিফিকেট জাল বলে প্রমাণিত হয়। জাল সার্টিফিকেট নিয়ে তিনি এনএসআইতে যোগদান করেন। গত বছরের 20 অক্টোবর থেকে তিনি পলাতক রয়েছেন। তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য প্রধান উপদেষ্টার দপ্তরে এনএসআই ফাইল পাঠিয়েছে। শেখ হাসিনার নির্দেশে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে 168টি মামলা দেওয়া হয়েছিল। এর মধ্যে ফৌজদারি আদালতে 1টি, দুর্নীতি দমন কমিশনে 1টি এবং বাকি 166টি মামলা দেওয়া হয় ঢাকার 3য় শ্রম আদালতে। মামলাগুলোর মধ্যে গ্রামীণ টেলিকম সংশ্লিষ্ট মামলা ছিল 64টি, গ্রামীণ কল্যাণ সংক্রান্ত 69টি, গ্রামীণ কমিউনিকেশন সংক্রান্ত 25টি এবং গ্রামীণ ফিশারিজ সংক্রান্ত 8টি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা, নির্যাতন এবং বিভিন্নভাবে হয়রানি বন্ধের দাবি জানিয়ে বিশ্বের নেতৃবৃন্দ সহ বাংলাদেশের বিশিষ্টজনরা বিবৃতি দিয়েছেন, কিন্তু তৎকালীন সরকার ও গোয়েন্দা সংস্থার হয়রানি বন্ধ হয়নি। 180 জন নোবেল জয়ী সহ বিশ্বের রাষ্ট্র ও সরকার প্রধান সহ 160 জন বিশিষ্ট ব্যক্তিত্বের বিবৃতিও উপেক্ষিত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার কমিশন ভলকার তুর্কের আহ্বানেও সাড়া দেয়নি তৎকালীন সরকার।
ডক্টর মোহাম্মদ ইউনূসকে মামলা দিয়ে যত ধরনের হয়রানি করা যায় তার কোনোটাই বাদ দেননি শেখ হাসিনা। তাকে আদালত ভবনের লিফট বন্ধ রেখে 8 তলার উপরে হেঁটে ওঠানো হয়েছে। এমন শাস্তি সম্ভবত আর কেউ পায়নি বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন। ব্যারিস্টার মামুন বলেন, একের পর এক মামলা করে গোয়েন্দা সংস্থা লাগিয়ে ডক্টর ইউনূসকে হেয় করার চেষ্টা করা হয়েছে। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসা নিয়ে তার চিন্তাভাবনাকে বিতর্কিত করার নীল নকশা হিসেবে এসব মামলা দেওয়া হয়েছে। আমার দেশ কিছু প্রমাণ পেয়েছে, তাতে দেখা যাচ্ছে গোয়েন্দা সংস্থা এনএসআইকে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করা, হয়রানি করার ব্যাপারে দায়িত্ব দেওয়া হয়েছিল। এনএসআই এর তৎকালীন ডিজি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম জোবায়ের সর্বোচ্চ মহল থেকে এ বিষয়ে নির্দেশনা পেয়েছিলেন। তিনি আমিনুল হক পলাশকে কাজে লাগিয়েছিলেন। তিনি বর্তমানে পলাতক। এ বিষয়ে ডক্টর ইউনূসের আইনজীবী ব্যারিস্টার মামুনের মন্তব্য জানতে চাইলে আমার দেশকে তিনি বলেন, ডক্টর ইউনূস সাহেবের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোর কোনো ভিত্তি বা আইনগত মেরিট ছিল না। সম্পূর্ণ ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করতেই এসব মামলা করা হয়েছে। এসব মামলা দিয়ে কিভাবে একজন নোবেল লরিয়েটকে হয়রানি করা হয়েছে সেটা গোটা বিশ্ববাসী দেখেছে। অনেক দেশ ও খ্যাতিমান ব্যক্তি শেখ হাসিনার এসব অন্যায্য আচরণের প্রতিবাদ করেছিলেন। ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত প্রতিহিংসার নির্মম শিকার বলে মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, নোবেল পুরস্কার পাওয়ার কারণে ঈর্ষান্বিত হয়ে শেখ হাসিনা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে সীমাহীন হয়রানি ও নির্যাতন করেছেন। এটি বিশ্বে বিরল ঘটনা। সিনিয়র আইনজীবী ব্যারিস্টার খোকন বলেন, ডক্টর ইউনূসকে হয়রানি করে শেখ হাসিনা তার ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করেছেন। তিনি বলেন, রাজনৈতিক মামলায় ঢাকা কোর্টে অনেক আসামি যান, কাউকে কোর্টের লোহার খাঁচায় তেমন একটা নেওয়া হয় না, কিন্তু শেখ হাসিনার আদালত ডক্টর ইউনূসকে খাঁচার মধ্যে ঢুকিয়ে অপমানের চূড়ান্ত সীমা অতিক্রম করেছিলেন। দর্শক, আমাদের লিড নিউজের আয়োজন ছিল আজ এ পর্যন্তই। আগামীকাল ইনশাল্লাহ একই সময় একই চ্যানেলে আবারও আপনাদের সঙ্গে আরেকটি লিড নিউজ নিয়ে দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সমৃদ্ধ রাখুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।